তৎকালীন ভারতবর্ষে বাংলা নবাবের কথা উঠলেই যে জায়গার নামটি সবার প্রথমে মাথায় আসে তা হল মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে কিভাবে যাবেন, কি কি দেখবেন, কত খরচ হতে পারে, এই সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে। ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশি দিনের ছুটি নিয়ে তো ঘুরে আসাই যায়, কিন্তু এই ব্যস্তময় জীবনে শনি রবির ছুটিকে কাজে লাগিয়ে কিভাবে সবটা দেখে ঘুরে আসা যায় সেটাই চ্যালেঞ্জের। চলুন তাহলে শুরু করা যাক। শনিবার দিন ভোরবেলা যাত্রা শুরু করলাম। সকাল 6:15টায় এসে পৌঁছলাম কলকাতা স্টেশনে এসে দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে। আমাদের ট্রেন সকাল 6:50-এর 13113 হাজারদুয়ারি এক্সপ্রেস। ট্রেন যদি লেট না করে তাহলে 3.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব মুর্শিদাবাদ স্টেশন। এখন ঠিক বাজে সকাল 10:30। আমরা নেমে পড়লাম মুর্শিদাবাদ স্টেশনে। আমাদের হোটেল ঠিক করা নেই, তাই আমরা এখান থেকে অটো বা টোটো কিছু একটা করে আগে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হব। হোটেল দেখব, প্রথমে হোটেলে উঠব এবং সেখান থেকে ফ্রেশ হয়ে আমরা বেরোবো আজকে সাইট সিনের জন্য। আজকে কিছু সাইট সিন কভার করব আমরা, এবং আজকে নাইট স্টে করে কালকে বিকেলে আমাদের আবার ফেরবার ট্রেন। স্টেশনের বাইরে বেরিয়েই দেখতে পাবেন টোটো অটোর মেলা। জনপ্রতি 10 টাকা দিয়ে আমরা পৌঁছে যাব সবার প্রথমে হোটেলে। কিন্তু যেহেতু আমাদের কোনো হোটেল বুক করা নেই, তাই টোটো চালকই আমাদের বেশ কয়েকটা হোটেল ঘুরিয়ে দেখাবে, আর এর জন্য আলাদা করে কোনো অতিরিক্ত ভাড়া লাগবে না। মুর্শিদাবাদের সাইট সিনকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়, নদীর এপার এবং নদীর ওপার। বেশ কিছু স্পট আছে নদীর এপারে এবং বাকি কিছু স্পট নদীর ওই পারে। আপনি চাইলে এই টোটো করেই 2 দিনে এই মুর্শিদাবাদের সাইট সিন কভার করতে পারেন। তার জন্য কথা বলে নিতে হবে। আমরা এই টোটো করেই 2 দিনে ঘুরে নেব মুর্শিদাবাদ। এখানকার চার্ট অনুযায়ী নদীর এপারে সাইট সিন করতে খরচ 680 টাকা এবং ওই পারেও আরও 680, অর্থাৎ 1360 টাকা। কিন্তু আমরা কথা বলে দরদাম করে ঠিক করলাম 2 দিনে 2 পার দেখব 900 টাকায়। আর টোটোতে আমরা ছিলাম 4 জন। এইবারটা কত বললেন? 680 টাকা। আচ্ছা, আর ওপারটা যদি আমরা একদিনে এপার ওপার দুটো করতে একদিনে যদি করেন, আজকে হবে না স্যার, আজকে যে হয়তো টাইমিং হয়ে গেছে। একদিনও হয়, যদি মনে করেন যে সকালবেলা যদি বেরান তাহলে একদিনও এপার ওপার হয়। ঠিক আছে, আপাতত আমরা হোটেলে যাই, আপনার ফোন নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, হোটেল কি আপনাদের বুক করা আছে? অনেকগুলো হোটেল আছে আপনার। আমরা একটা জায়গায় আপনি 5টা দেখুন, 10টা দেখুন, আমাদের 10 টাকা করে ভাড়া, যেটা আমাদের ওই 10 টাকা করে ভাড়া সেটাই নেব। যখন পরে গিয়ে বলবেন না তো হোটেল দেখেছেন বেশি? না দিদি ভাই, আমাদের ওই 10 টাকা করে ভাড়া। আপনাদেরকে দেখাচ্ছি হোটেল, যেটা পছন্দ হবে তখন বলবেন জায়গা ঘোরার ব্যাপার, তখন আমরা চেক ইন করে আমরা একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। আমরা টোটো ভাড়া করেছি একটা, সেটা করে পুরো আমরা সাইট সিন কভার করব। হোটেলের সমস্ত ডিটেইল আমরা কিন্তু ভিডিওর শেষে দেব, তার জন্য দেখতে হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত। চলো। সাদা রঙের মন্দিরটা দেখে নেব, ওটার নাম হচ্ছে জৈন মন্দির। আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম স্পট, কাঠগোলা বাগান বাড়ি। জায়গাটা কিন্তু বেশ জমজমাট, দুদিকে প্রচুর দোকান রয়েছে, খাবারের দোকান, ইভেন ফুচকা বসেছে। এদিকে আপনারা চাইলে এই বাগান বাড়িটা কভার করে এখানে লাঞ্চটা করে নিতে পারেন, কারণ এদিকে অনেকগুলো দোকান রয়েছে, ঝুপড়ি টাইপের হোটেল রয়েছে, যেখানে আপনারা লাঞ্চটা কিন্তু করে নিতে পারেন। চলুন তাহলে ঢোকা যাক কাঠগোলা বাগান বাড়ি। কাঠগোলা বাগান বাড়িতে এসে এখানে বিশেষ বিশেষ যে স্থানগুলো দেখবার রয়েছে সেগুলি এখানে লিস্ট করা রয়েছে। ইতিমধ্যে আমরা কেটে নিয়েছি আমাদের প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি। এই বাগান বাড়ি খোলা সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত।
বাংলার নবাবদের রাজত্বকালে বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই কাঠগোলা। ইতিহাস থেকে জানা যায় যে লক্ষ্মীপত সিং দুগার নির্মাণ করেছিলেন এই প্রাসাদ। প্রাসাদে ঢুকতেই আপনি বাদিকে লক্ষ্য করবেন একটি সুড়ঙ্গ পথ, যা কিনা একেবারে গঙ্গাতে গিয়ে মিশেছে। 4 তলা বিশিষ্ট এই প্রাসাদের আনাচে কানাচে রয়েছে বহু পেইন্টিং, আয়না, নবাবদের আসবাবপত্র, আরো অনেক কিছু। কিন্তু ওই যে ছবি তোলা নিষেধ। প্রাসাদের সামনেই রয়েছে ছোট্ট একটি পুকুর এবং আদিনাথের মন্দির, যা পরেশনাথ মন্দির নামেও পরিচিত। এই মন্দিরে ভগবান আদিশ্বর পদ্মাসনের ভঙ্গিতে সাদা রঙের মূর্তি হিসেবে বিরাজমান। কথিত আছে সেই সময় 30 একরের এই বাগানগুলিতে কালো গোলাপের চাষ হতো। কাঠগোলা বাগান বাড়ি থেকে বেরিয়ে বাদিকেই আমি আগেই বললাম বেশ অনেকগুলো খাবারের দোকান আছে, চটি টাইপের, বিভিন্ন ঝুপড়ি টাইপের। সেখানে আমরা একটু লাঞ্চ করে নেব। আমরা ঢুকে যাচ্ছি এখানে, এই হোটেলটায়। কি খাচ্ছিস তোরা? ভেজ থালি কি আছে? ভাত ডাল, 2 রকমের সবজি আছে, আলু ভাজা আর স্যালাড তো এমনি রয়েছে। ভাত ডাল, 2 রকমের সবজি এবং আলু ভাজা। 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট। পারফেক্ট। একদম ঘরোয়া বাড়ির খাবারের মতো। আর সবথেকে ইম্পর্টেন্টলি খাবারগুলো গরম গরম সার্ভ করা হচ্ছে। বেশ, চলো খেতে বসা যাক। লাঞ্চ করে নিলাম, এবার বেরিয়ে পড়লাম। আরও বেশ কয়েকটা স্পট দেখার আছে, সেগুলো দেখবো একে একে। চলো। লাঞ্চ সেরে আমরা এসে গেছি এখন জগৎ শেঠের বাড়িতে, যেটা কিনা এখন মিউজিয়াম হয়ে গেছে। আমরা ভেতরে যাব, ভেতরে আর কি কি দেখার রয়েছে সব কিছু আপনাদের জানাবো। চারদিকটা বেশ সুন্দর করে সাজানো, সংরক্ষিত। প্রবেশ মূল্য 30 টাকা। বাংলার নবাবদের সময়কালে জগৎ শেঠ ছিলেন বাংলার মুর্শিদাবাদের একজন ধনী বণিক, ব্যাংকার এবং মহাজন। বর্তমানে এই বাড়ি মিউজিয়াম হিসেবে সংরক্ষিত। ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই মিউজিয়াম থেকে বাইরে বেরিয়ে এসে ভিডিও করছি। বাইরে এখানে রয়েছে সুন্দর একটা জলাশয়, তার পাশে এখানে আরেকটা বিল্ডিং। আমরা রয়েছি এখন দোতলায় এবং বাহির পথে এখানে দেখা যাবে একটা সুড়ঙ্গের প্রবেশ পথ, যেখানে আমরা এবারে যাব। জগৎ শেঠের বাড়ির এখানে রয়েছে গুপ্তঘর। তো আমরা এখন একদম গুপ্তঘরের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন মাটির তলায়। কিন্তু এখানে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, তাই ভেতরে আর আমরা ভিডিও করতে পারবো না। এবং যদি আপনারা ভেতরে ঢোকার সময় কোনো গাইড নিতে চান, তাহলে গাইড চার্জ 70 টাকা। জগৎ শেঠের এই বাড়িতে আসলে অবশ্যই একটা জিনিস এক্সপিরিয়েন্স করবেন, সেটা হলো গুড়ের কফি। এই সুড়ঙ্গর যে পথ, প্রবেশ পথ, তার পাশেই রয়েছে একটা ক্যাফে। সেখানে আপনি এমনিতে অনেক স্ন্যাক্স পেয়ে যাবেন, তার সাথে সাথে আছে গুড়ের কফি, যেটা এখানে খুব স্পেশাল। এটা শুরু হবে ডিসেম্বর থেকে। অবশ্যই ট্রাই করবেন। ভাঁড়েও খেতে পারেন এবং কাগজের কাপেও খেতে পারেন, এবং সেইখানে কিন্তু দামের তফাৎ 45 রুপিস কিংবা 65 রুপিস। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম হলো নসিপুর। নসিপুর রাজপরিবারের নসিপুর রাজবাড়ি নির্মাণ করেছিলেন দেবী সিংহ, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসেবে বিখ্যাত ছিলেন। পানিপথ যুদ্ধের পর তিনি ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন। এই রাজবাড়ি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি, তাই সেই সময় প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে আপনাদের দেখে নিতে হবে এই নসিপুর রাজবাড়ি। এই রাজবাড়ির পাশেই রয়েছে নসিপুর আখড়া, যা ভাগীরথী নদীর পূর্বে অবস্থিত। আখড়ার মূল মন্ত্রই হলো জীবনের জন্য ব্যাচেলর থাকা। নসিপুর রাজবাড়ি থেকে আমরা চলে আসলাম 2 মিনিটের রাস্তা অতিক্রম করে নসিপুর আখড়ায়। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা অবধি এখানে প্রবেশ করা সম্ভব। এখানে দেখার রয়েছে 22 মণ সোনার একটা রথ, জগন্নাথের মন্দির আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র নিয়ে এই নসিপুর আখড়া। এরপর চলে আসলাম নেমোখারাম দেউরি। শুনতে অদ্ভুত লাগলেও এটা হলো মির্জাফরের প্রাসাদের প্রধান ফটক। লালগঞ্জ এলাকায় জফরগঞ্জ কবরস্থানের ঠিক বিপরীতে অবস্থিত এই ফটক। এই ভবনটি মির্জাফরের প্রধান বাসভবন হিসেবে ব্যবহৃত হতো, যদিও সেই বাসভবনের এখন কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র এই ফটকটাই দেখা যায়। সুবিশাল এই ফটককে বিশ্বাসঘাতক গেট বলেও ডাকা হয়। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে 7 দিন বন্দি রেখে তারপর হত্যা করা হয়। এখন তার অবস্থা একেবারেই ভগ্নদশা।
যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাই এখানে প্রবেশ নিষেধ। মির্জাফরের বাড়ি দেখে আমরা এখন চলে এসেছি মির্জাফর এবং তার পরিবারের সকল সদস্যকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই জায়গায়। এটাকে বলা হয় 1100 কবরস্থান। প্রবেশ মূল্য 10 টাকা করে জনপ্রতি এবং সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা। চলো ভেতরে ঢোকা যাক। এটা গাইড দেবেন? বিনা গাইডে কিছু বুঝতে পারবেন না। গাইডের মূল্য কত? গাইডের মূল্য 100 টাকা। আপনাদের আগেই বললাম জাফরগঞ্জ কবরস্থানের কথা। সেই কবরস্থান 1100 কবর নামেও পরিচিত। এখানে মির্জাফরের কবরের পাশাপাশি তার পরিবারের আরও বহু সদস্যদের কবর লক্ষ্য করা যায়। এমনকি সেই সময় যেসব বাজ পাখিদের দূত হিসেবে ব্যবহার করা হতো তাদের কবরস্থানও এখানেই। 1100 কবর দেখে আমরা এখন চলে এসেছি জীবন্ত কবর দেখতে। এখানে কলিজা বেগমকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, তাই এর নাম জীবন্ত কবর। যে জায়গাটি দেখছেন সিঁড়ি, এর নিচেই রয়েছে মুশিকুলিখার মেয়ের কবর। তার অ্যাকচুয়ালি যক্ষা রোগ হয়েছিল এবং সেই সময় তখনকার যারা ডাক্তার ছিলেন তারা বলেছিলেন যে কোনো শিশুর কলিজা ওষুধ বানিয়ে খেলে পরে তবেই সেই রোগ সারবে, এবং তাকে সেই হিসেবে প্রত্যেক দিন একটু করে শিশুর কলিজা খাওয়ানো হতো। কিন্তু পরবর্তীকালে সেটা তার নেশায় পরিণত হয় এবং বহু বছর পর্যন্ত তিনি নানান জায়গা থেকে শিশুদের এনে তার কলিজা কেটে সেই কলিজা খেতেন। কিন্তু তার স্বামী যখন তা জানতে পারে তখন তাকে এখানে জ্যান্ত হত্যা করে কবর দেওয়া হয়। তাই সেই জন্য ওনার আরেক নাম কলিজা বেগম এবং এটিকে জ্যান্ত কবর বলা হয়। এবং পরবর্তীকালে ওনার কবরের ওপরেই মসজিদ নির্মাণ করা হয়। সিঁড়ির নিচে রাখা হয় ওনার কবর, যাতে বাইরের সবার পায়ের ধুলোয় ওনার পা লাঘু হয়। আর এর উপরে সিঁড়ি দিয়ে উঠে যে বাগান চত্বর দেখা গেল, সেখানে একটা মসজিদ ছিল এবং তার 5খানা দরজা ছিল। তা সবই এখন ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র পড়ে আছে মসজিদের একমাত্র একটি দরজা। আমরা চলে এসেছি আজকের আমাদের শেষ গন্তব্যস্থলে মতিঝিল, কিন্তু তার আগে তার পাশেই রয়েছে নবাব সিরাজউদ্দৌলার মাসির কবরস্থান। সেখানে আমরা ঢুকবো, এখানে কোনো এন্ট্রি ফি নেই। এটা দেখে তারপর আমরা যাব মতিঝিলে। আমরা এবার মতিঝিলের উদ্দেশ্যে এগোচ্ছি। দূরে দেখা যাচ্ছে মতিঝিলের গেট এবং তার আগে বেশ একটা জমজমাট মার্কেট। চারদিকে দোকান বাজার, খাবার দাবার, বেশ মেলার মতো একটা ব্যাপার চলছে। বেশ ভালো লাগছে। এদিকে আজান শুরু হয়ে গেছে আর দূরে দেখা যাচ্ছে মতিঝিলের গেট। আমরা একদম মতিঝিলের সামনে, গেটের সামনে। প্রবেশ মূল্য 30 টাকা এবং এটা রাত 8টা অবধি খোলা আছে, কাজেই অনেকটা সময়। এবং এটা একেবারে প্রতিদিনের স্পটের একদম শেষ স্পট এটা রাখলে ভালো, কারণ তারপরে ভেতরে গেলে লাইটিং বা সাজানো গোছানো ব্যাপারটা দেখা যায়। তাই এটা লাস্ট স্পট হওয়াটাই খুব ভালো এবং এটা আমাদের আজকের শেষ স্পট। ভেতরে ঢোকা যায়। মতিঝিলের বেশ কিছুটা ভেতর দিকে এসে মনে হচ্ছে 30 টাকা অনুপাতে জায়গাটা সত্যি সেরকম অ্যাজ কিছু দেখার নেই। এখানে রিভার বোট আছে, তবে সেটাও এখন চলছে না এবং জায়গাটা বেশ অন্ধকার, আমার ভিডিও দেখেই সেটা বোঝা যাচ্ছে। এবং হ্যাঁ, অবশ্যই জায়গাটা মেনটেন করছে খুব ভালোভাবে, চারদিকটা গুছিয়ে রেখেছে, কিন্তু সেরকম অ্যাক্টিভিটি বা সেরকম দেখার অ্যাজ কিছু নেই। ইভেন বসার জায়গাও খুব লিমিটেড। তাই আমার মনে হয় এই জায়গাটা সেই অনুপাতে কিন্তু স্কিপ করা যেতে পারে। মতিঝিলের ভেতরে যে আপনাদের বলেছিলাম লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা রয়েছে, এই সেই লাইট অ্যান্ড সাউন্ড চলছে অলরেডি এখানে, কিন্তু অনেকটা হাঁটতে হয় ঠিকই। অনেকটা হেঁটে এসে এখানেই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে। রবিবার অর্থাৎ মুর্শিদাবাদে দ্বিতীয় দিন। সকালে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম চেক আউট করে হোটেল থেকে। আজ দেখব নদীর ওই পারের বেশ কিছু স্পট। আবার আজকেই আমাদের কলকাতায় ফেরবার ট্রেন। বিকেল 5টা 20
হাজারদুয়ারি এক্সপ্রেস। তাই আর দেরি না করে হোটেলের কাছেই একটা ঝুপড়িতে চা জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। ভিডিওর এই পর্যায়ে এসে এবারে বলি আমরা কোথায় ছিলাম। হাজারদুয়ারি প্যালেসের একেবারে গায়ে লাগোয়া এই হোটেল, নাম ফ্রেন্ড হোটেল। আমরা এই রুমটা 4 জনে শেয়ার করেছিলাম। রয়েছে 2টো ডাবল বেড, কিন্তু অনায়াসে এই 2টো খাট মিলিয়ে 5 থেকে 6 জন থাকাই যায়, যদি তারা অ্যালাউ করে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে রয়েছে একটা ব্যালকনি। হোটেলের নম্বর আমরা দিয়ে দিলাম স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে। প্রথমেই আমরা চলে যাব ফেরিঘাটে, আমাদের নদী পার হতে হবে। টিকিট কাটা আমাদের হয়ে গেছে। টিকিটের মূল্য 90 টাকা। এখানে 90 টাকার ভাগটা বলে দিই। এখানে টোটো নিয়ে যেহেতু একবারে ফেরিতে করে যাওয়া ওই পারে, তাই টোটোর যাতায়াত মিলিয়ে 50 টাকা, এবং আমরা আছি 4 জন, জনপ্রতি যাওয়া 5 টাকা, ফেরা 5 টাকা, অর্থাৎ জনপ্রতি 10 টাকা। তো আমাদের টোটাল 90 টাকা লেগেছে টিকিট। আমরা এবার উঠবো ফেরিতে। আমরা চলে এসেছি আজকের আমাদের প্রথম স্পট খোশবাগ। এখানে নবাব সিরাজউদ্দৌলার কবরস্থান, তো সেটাই আমাদের আজকের প্রথম স্পট। চলো ভেতরে ঢুকবো। এটা সকাল 8টা থেকে খুলে যায় এবং কোনো এন্ট্রি ফি নেই। আমরা এই মুহূর্তে রয়েছি শ্রী শ্রী জগৎবন্ধু ধামে। এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে। সকাল 10:30 থেকে 11:30 অবধি কুপন কাটার ব্যবস্থা আছে। 12:30 থেকে মহাপ্রসাদ গ্রহণের সময়। এখানে প্রসাদ বিক্রি হয়, যারা আপনারা পুজো দিতে চান এখান থেকে প্রসাদ নিতে পারেন। এখানে রয়েছে প্যারা, গজা, কাঠি। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিরিটেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে সতীপীঠ, 51 পীঠের মধ্যে এটি একটি পীঠ। এখানে মায়ের কপাল পড়েছিল বলে বলা হয়। পুজো দেওয়ার সামগ্রী সমস্ত এখানে বিক্রি হয় মন্দিরের সামনেই। আমরা এখন চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। আমরা আপনাদের দেখেছিলাম এর আগে যেটা, সেটা হচ্ছে কিরিটেশ্বরী মায়ের সতীপীঠ। সেখানে মায়ের খুলি পড়েছিল বলা হয়, কিন্তু এটা হচ্ছে গুপ্ত মন্দির। নবাবের রাজত্বকালে যখন তার অলংকার চুরি হয়ে যেত, সেই সময় এই মন্দিরে এসে সেটাকে রাখা হতো। কিরিটেশ্বরী মায়ের মন্দিরের পরেই আমরা চলে আসলাম বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধিস্থলে। আমরা আগের দিন দেখেছিলাম কলিজা বেগমের সমাধিস্থল, এবং এই কলিজা বেগমেরই হাজব্যান্ড হলো এই সুজাউদ্দিন, বাংলার দ্বিতীয় নবাব। তার সমাধি হলো এইটি। বলা হয় এর চেয়ে বড় বা এর চেয়ে উঁচু সমাধি আর কারোর হয়নি। এই বাগানটার নাম আলোর বাগান অথবা রোশনি বাগ। সারাদিন খোলা এবং কোনো এন্ট্রি ফি নেই, তাই আপনি যখন ইচ্ছা আসুন, এসে দেখে যান। আর প্রয়োজনে গাইড আছে, গাইড নিয়ে নিতে পারেন। গঙ্গার এপারে এটাই আমাদের ছিল শেষ স্পট, রোশনবাগ অথবা আলোর বাগান। এবার আমরা চলে যাব গঙ্গার ওই পারে, আবার ফেরি ধরে। চলুন। আমরা এখন রয়েছি হাজারদুয়ারির সামনে। আমরা আজকে আমাদের মধ্যাহ্নভোজ সেরেছি ঠিক তার পাশেই একটা গলিতে। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। আমরা খেলাম ঢাকার আদর্শ হিন্দু হোটেল। ভেজ থালি, নিরামিষ থালি, তার সাথে মাছ, মাংস, ডিম সমস্ত কিছুই পাওয়া যায়। কাজেই একদম হাজারদুয়ারির পাশেই রয়েছে এই খাবার গলি। আমরা বিকেল ঢুকে পড়লাম মুর্শিদাবাদের মূল আকর্ষণ হাজারদুয়ারিতে। এটা হলো টিকিট ঘর। এখানে মাথাপিছু প্রবেশ মূল্য 25 টাকা। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এই হাজারদুয়ারি, এবং সপ্তাহে শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ থাকে। এন্ট্রেন্স দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে একটা ক্লক রুম। যদি আপনাদের সঙ্গে কোনো বড় ব্যাগপত্র থেকে থাকে বা হাত ভর্তি জিনিসপত্র থেকে থাকে, তাহলে আপনারা চাইলে এই ক্লক রুমে সেটা জমা দিতে পারেন। কিন্তু ক্লক রুমে যাওয়ার আগে আপনাদের অবশ্যই টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপর ক্লক রুমে যেতে হবে। আর আপনারা চাইলেই কিউআর কোড স্ক্যান করেও
টিকিট কাটতে পারেন, তাতে খুব সম্ভবত একটু কম পড়ে। এই বিখ্যাত হাজারদুয়ারির ঠিক অপোজিটেই রয়েছে ইমামবাড়া। হাজারদুয়ারির ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু মূল যে সিঁড়ি সেখান দিয়ে প্রবেশ করা যায় না, ঠিক তার পাশে নিচ দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো আমরা এখন সেখানেই এগিয়ে চলেছি তার ভেতরের মিউজিয়ামটা দেখার জন্য। এবং ভেতরে অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নট অ্যালাউড। দিনের শেষে আমরা চলে এসেছি কাটরা মসজিদে। এটি হলো বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিস্থল। এখানে আমরা এসেছি এবং এখানে একটা কথা বলে রাখা দরকার, এই মুর্শিদ কুলির নাম থেকে কিন্তু নামটি হয়েছে মুর্শিদাবাদ। আমাদের মুর্শিদাবাদের এটি হলো লাস্ট স্পট, জাহান কোষা কামান। এটি একটি বন্দুক, কিন্তু সাধারণ বন্দুক নয়, এরও বিশেষত্ব রয়েছে। সোনা, রূপা, তামা, সীসা, দস্তা, টিন, লোহা এরকম 8টি ধাতু দিয়ে তৈরি এই বিশাল সুদীর্ঘ কামানটি। কামানটির দৈর্ঘ্য 17.5 ফিট এবং যার ওজন প্রায় 222 মণ। আলাদা করে ছুটির কি প্রয়োজন? এই শীত থাকতে থাকতেই একটা উইকেন্ড দেখে ঘুরে আসুন মুর্শিদাবাদ। এই ব্লগটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন টুইন ব্রাদার্স এন্টারটেইনমেন্ট।